সুন্দরবনের উপরে জীবন জীবিকা নির্ভর করে। আমি মনে করি যদি এই সুন্দরবনকে যদি আমরা কিছু না নিয়ে দেখার জিনিস তৈরি করি, সুন্দরবনকে আমরা যদি একটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণভাবে আমরা তুলে ধরি দেখার জন্য এবং সুপরিচিত করি, তাহলে এই সুন্দরবনের উপকূলের মানুষেরাও এখানে প্রত্যেকটা মানুষেরা কি হলো, সেখান থেকে মোটামুটি তারা ডেভেলপ হলো, তারা সুস্থ মতো দুবেলা দুমুঠো লবণ ভাত খেতে পারলো। আমি গনি টাইগার সুন্দরবন উপকূলে হাজার মানুষ নিয়ে কাজ করছি। এমন কোনো মানুষ নেই যে জামাই বোন বাড়িতে আসলে একটা ভালো কাপড় কিনে দেবে, এই ক্ষমতাটা নাই। দেয় আবার হয়তো অন্য মানুষের কাছ থেকে কর্জ করে সুদ নিয়ে। তো এই ট্যুরিস্ট সাইটটা যদি আমাদের বাংলাদেশ ট্যুরিজম যেভাবে কালিঞ্চি 9 নম্বর ওয়ার্ডে আমরা কিন্তু ট্যুরিজম সাইট, আমি গনি টাইগার এত সুন্দরবন সম্পর্কে জেনেও কিন্তু এই ট্যুরিস্ট সম্পর্কে জানতাম না। সো এই বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আমাদের বাইদা ভাই আমার বড় ভাই মিস্টার মামুন সাহেবের সমন্বয় করে যে আমরা এই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাথে একটা সুপরিচিত, আমাদেরকে বিভিন্ন পর্যায়ে ট্রেনিং দিচ্ছে। আমরা তখন গ্রামের মানুষেরা কি বলছি, ও আল্লাহু আকবার, তাহলে আমরা সুন্দরবনের ভিতরে কি একটি মাত্র যাবো বিপদমুখে? আমরা এই ট্যুরিস্ট নিয়ে ঘোরাবো সুন্দরবনের ভিতরে, ওরা যে গাইড খরচটা আমাদেরকে দেয় ওই গাইডটা খরচ নিয়ে আমরা জীবন জীবিকা চলাফেরা করার জন্য চেষ্টা করবো। এবং আমরা যারা থাকতে দেবো সেখান থেকেও টাকা পাবো, আমরা ওদেরকে রান্না করে খেতে দেবো সেখান থেকে টাকা পাবো, আমরা বিভিন্ন ধরনের আচার তৈরি করব সেখান থেকে টাকা পাবো, বিভিন্ন ধরনের আমাদের সুন্দরবন উপকূলে কালিঞ্চি গ্রামে লবণ তৈরি হয়, কত সুন্দর সাদা লবণ, এই লবণে আমরা বিক্রয় করব। এবং আমাদের এইখানে যদি আমরা কুটির শিল্পের জিনিসপত্র তৈরি করি, এইগুলো যদি আমরা বিক্রয় করি এখানে আমরা বিক্রয় করতে পারবো। আরও তো আমাদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডেরা স্যারেরা আছেন, তারাও একটু আমাদের বিক্রি করার জন্য সাহায্য করবেন, এটা একটু পরিচিতি বাড়াবেন। এটা যেটা আমরা পাচ্ছি বর্তমানের জন্য সেটা কিন্তু একান্তরিতভাবে আমার সাথে যারা মোটামুটি 45-46 জন আমাদের দলে বর্তমান সংখ্যা, এরা কিন্তু বর্তমান এখন সবাই খুশিতে আছে, সবাই আনন্দিত আছে। ইভেন এই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্যদের জন্য কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে যে আমরা আস্তে আস্তে তাহলে তো আরও কিছুদিন পরে আরও অনেক কিছু পাইতে যাচ্ছি, তাহলে তাদের সহানুভূতি সহযোগিতা এবং তাদের জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। এত বড় ভালো একটা রাস্তা আমাদেরকে এখনো পর্যন্ত কেউ দেখায়নি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, দেখেন আপনার সুন্দরবন নিয়ে যারা কাজ করে, সুন্দরবনের উপর যারা নির্ভরশীল, তাদেরকে যেমন ধরেন আপনি একটু পর্যটন বা ট্যুরিজমটা বুঝছেন যে না আমরা সুন্দরবনে যে নর্মাল যে কাজগুলো করি সেখান থেকে ট্যুরিজম আমাদের জন্য সেফ, আমার জন্য আরও বেশি বেনিফিট তৈরি করি। এটা যদি আরও বেশি মানুষের জন্য যদি আমরা যদি তৈরি করতে চাই বা আরও মানুষকে যদি এটা উদ্বুদ্ধ করতে চাই, সেক্ষেত্রে আপনার কী কী চ্যালেঞ্জ আছে এবং এই চ্যালেঞ্জগুলো কীভাবে আমরা মিটাই আরও অধিক মাত্রায় লোকজনকে যুক্ত করতে পারি, সেই বিষয়ে আসলে যেহেতু আপনি এখানকার এলাকার ছেলে, দীর্ঘদিন মানুষের সাথে কাজ করতেছেন, সুন্দরবন নিয়ে কাজ করতেছেন, তাহলে তাদেরকে যুক্ত করার ক্ষেত্রে আসলে কী কী চ্যালেঞ্জ আছে বা ওই চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে আসলে কাটাই উঠতে পারি? একত্রিতভাবে আমার যতটুকু জানা আছে যে তাদের যদি আমাদের এই সুন্দরবন উপকূলে বাসী যদি হোম স্টে তৈরি করে দেওয়া হয়, মানে ধরেন আমরা যে ঘরটা থাকি তো একটা বাড়িতে যদি আমাকে একটা কুটুম আসে তো ওরও থাকতে দিতে না, মাঝে মাঝে আমরা ফিরে মাথায় দিই আর বালিশটা কুটুমির দিই, তা আমরা ওই গেস্ট রাখবো কিভাবে? তো আমাদের এই যে একটা ঘর যদি আমরা তৈরি করতে পারি, আমরা যদি একটা ওয়াশরুম আমাদের যদি তৈরি করার ব্যবস্থা করে দেওয়া হয়, আমাদের যদি ওই রান্না থেকে যদি একটু ট্রেনিং দেওয়া হয়, আমাদের যদি ওই গেস্ট রাখা বা তাদের সাথে যে কথা বলা টুকটাক ছোটোখাটো করে ইংলিশের পরেও যদি একটা প্রশিক্ষণ দেওয়া হয়, আমাদের আর কিচ্ছু লাগবে না। আমি গণি কথা দিতে পারি এই বাংলাদেশ সুন্দরবন থেকে একান্তরিতভাবে 90% চাপ কমে যাবে এবং বাংলাদেশ সরকারও ডেভেলপ হবে, কারণ দেশের বাইরে থেকেও মানুষ সেখানে এসে খরচ করবে। আর একটা বিষয় হচ্ছে, দেখেন আপনি যেটা বলছেন সেটা হচ্ছে কমিউনিটি ট্যুরিজম বা হোমস্টে ট্যুরিজম, যেটা করার জন্য ধরেন মানে যেখানে এটা করা হবে সেই কমিউনিটির একটা সদিচ্ছার বিষয়ে খুব জরুরি। তো আপনার কমিউনিটি আসলে এই বিষয়ে আসলে কতটুকু আগ্রহী বা তাদের ভিতরে এই ধরনের ইতিবাচকতা কীরকম আপনি দেখেন? আমাদের মোটামুটি মুন্সিগঞ্জ থেকে কালিঞ্চি পর্যন্ত এখানে
অত্যন্ত মানে আশাবাদী যে এখানে আমরা টুরিস্ট নিয়ে চলাফেরা করব এবং এই কমিউনিটি যেটা আছেন একসাথে মিলে আমরা ডেভেলপ হওয়ার জন্য চেষ্টা করব। ওকে, ঠিক আছে স্যার। একটু বলেন স্যার, সুন্দরবন কেমন লাগলো স্যার, আমাদের এই রেঞ্জ কেমন লাগলো? আচ্ছা, সুন্দরবন নিয়ে আসলে সুন্দরবন আমি সুন্দরবনের কয়েকটা পয়েন্টেই গেছি আসলে, যেমন আমি কটকা, কচিখালি, জামতলায়, তারপরে হচ্ছে আপনার করমজল, মোটামুটি অনেক। এরপরে আপনার শ্যামনগরের আপনার পয়েন্টটাতেও যাওয়া হয়েছে আপনার, এটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জের দিক দিয়ে একটা পয়েন্টে যাওয়া যায়, আমি এক্স্যাক্টলি নামটা জানি না। তা মোটামুটি ধরেন এই যে খালের ভিতর বা নদী দিয়ে মুভমেন্টের জায়গাটা মোর অলরেডি সুন্দরবনের সব জায়গায় একই রকমই আসলে, ঠিক আছে। সো আসলে স্পেশালিটি যদি বলি, এখানে ডিফারেন্ট হচ্ছে এখানকার হচ্ছে যেটা আলাদা সেটা হচ্ছে মানুষ, এটা হচ্ছে আলাদা ভ্যালুয়েট করছে। কারণ সুন্দরবনে আমি যদি আমি যদি কটকা কচিখালি খালে ঢুকলেও খালের এনভায়রনমেন্টটা এরকমই, কিন্তু ওই কটকা কচিখালি খালের ভিতরে এই যে এখানে যারা আছে তাদের মধ্যে কিন্তু মানুষ নাই, যারা বা তারা কিন্তু এই যে এখানকার প্রত্যেকটা বিষয় যে আমাদেরকে খুব আন্তরিকতার সহিত জানাচ্ছে বা বোঝাচ্ছে বা ইনফরমেশন দিচ্ছে, ওই মানুষগুলো ওই জায়গায় নাই, এই মানুষগুলো এই জায়গায় আছে। এটা হচ্ছে বেসিক পার্থক্য, তাছাড়া আর কোনো পার্থক্য নেই। আপনি কি আমার সাথে একমত? আমার একটু এখানে বলার আছে, সেটা হলো যে আমাদের 4টি রেঞ্জ, শরণখোলা, চাঁদপাই এবং খুলনা, সাতক্ষীরা। তো আমাদের ওই সব বনগুলার মধ্যে আমাদের দেখা যায় যে বিশেষ করে মোটামুটি বন্য প্রাণী খুব কম দেখা যায়। আর আমি মনে করি এখানে কারণ আছে, সেটা হলো যে অতিরিক্ত জেলে, বাওয়াল এবং মওয়াল এবং ইঞ্জিন চালিত যে বোটগুলা বেশি বেশি চলাফেরা করে। কারণ আমি দেখেছি মোগলা টোগলা ওই দিক দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের বোটগুলো চলাফেরা করে এবং শব্দই কিন্তু এই বন্য প্রাণীরা খুব বেশি বাইরে বিরতি মানে একটু ভয় পায় বা তারা একটু ভিতরে ভিতরে থাকতে চায়। আর আমাদের সাতক্ষীরা রেঞ্জটা মোটামুটি ইঞ্জিন চালিত বোটের শব্দ একটু কিন্তু নাই, কোনো জেলে মওয়ালের ক্ষমতা নাই ইঞ্জিন চালিত বোট চালানোর জন্য, শুধু এক টুরিস্ট ছাড়া। তো টুরিস্টের চলাফেরায় তখন কিন্তু খুব স্লো করে যাওয়া হয়, তখন কিন্তু বিভিন্ন পর্যায়ে খালের ভিতরে, খালের বাইরে বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ের পাখি, বিভিন্ন পর্যায়ের হাঙর, কুমির, বেঙ্গল টাইগার এবং 8 প্রজাতির যেটা ডলফিন আছে। ডলফিন কিন্তু আমাদের যদি খাজুর দানাতে যাই, আমরা কিন্তু ওই আমাদের নৌকার পাশে ফুস করে ভেসে উঠবে, বিশাল বড় বড় ভয় পাওয়ার মতো। কিন্তু এটা আমরা গেস্টদেরকে আগে বলে রাখি, যেখানে আসলে আমরা ডলফিন উঠবে সবাই দেখার জন্য রেডি থাকবো। এইটা ওনার সাথে আমি একমত এই জায়গাটা। কারণ আসলে বাংলাদেশের মানে আমদানি রপ্তানি বাণিজ্যের একটা বড় হাফ কিন্তু মংলা। তো মংলায় কিন্তু আসলে সত্যি কথা কি, মংলা পোর্ট কেন্দ্রিক দেখা যাচ্ছে যে শিপ মুভমেন্ট বা অন্যান্য বিষয়গুলো স্বভাবত এখানে করতে হচ্ছে, কারণ বাংলাদেশের দ্বিতীয় প্রধান বন্দর হচ্ছে মংলা। তো ওইখানে ওই ধরনের ইস্যুগুলো তো আছে, এবং ওইটার সাথে এটা একটা বেসিক ডিফারেন্স যে আমরা পুরো একটা সময় প্রায় 1-1.5 ঘন্টা ঘুরতেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখা যাচ্ছে ইঞ্জিনের কোনো শব্দ শুনি। ডেফিনেটলি এটা একটা ডিফারেন্স ওই এলাকাগুলো থেকে, এটা একটা আসলে করছে। সো যেহেতু এখানে শব্দ কম, সো এখানকার পরিবেশটাও দেখা যাচ্ছে ওই জায়গা থেকে আরও বেশি সুরক্ষিত। আর যেখানে সুরক্ষিত পরিবেশ থাকে সেই জায়গা দেখা যাচ্ছে যে স্বাভাবিক অবস্থান, যেটাকে বলে বন্যপ্রাণীর স্বাভাবিকতাটাকে দেখা যাচ্ছে বজায় রাখার সময়। আর বন্যপ্রাণীর স্বাভাবিকতা যখনই বজায় থাকে, পরিবেশ যখন সুরক্ষিত থাকে, একজন টুরিস্ট কিন্তু এই জায়গা থেকে ঘুরে কিন্তু আরও বেশি তাকে তথ্য পায়, আরও বেশি দেখা যাচ্ছে যে কি বলবো যে মজা পেয়ে থাকে বা আকর্ষিত হতে পারে। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে যদিও এই এলাকাটা মানে যতটা দেখেছে যে মংলার ওই অঞ্চলটা বা কটকা যেভাবে পরিচিত, এই অঞ্চলটা কিন্তু অত বেশি এখনো পরিচিত হয়ে পারে না। কিন্তু এই যে এখানকার যে ইউনিকনেসটা, যে এখানকার যে জীববৈচিত্র্য মানে সুরক্ষিত আছে, বা এখানকার শব্দ দূষণ নাই, বা এখানকার অ্যাটলিস্ট দেখা যাচ্ছে যে আমরা যাওয়ার পথে অনেক টাইপের পাখি দেখতে পেয়েছি, যেটা হয়তো অনেক জায়গায় দেখা যাচ্ছে। এই যে এখানকার যে বিশেষত্বটা, এই বিশেষত্বটা যদি আমরা বেশি বেশি করে প্রচার করতে পারি, তাহলে হবে কি এই অঞ্চলে দেখা যায় আরও বেশি আসতে থাকবে। একদম অবশ্যই অবশ্যই। আমাদের এই শীতের মৌসুমটা আমাদের উলোখালি, বয়সিং, পশুখালি, ঝিটামুখো, তারপরে ছোটো হগলডরি, বড় হগলডরি, এই যে পুরা নদীটা এর মধ্যে বেকার মতো, মানে এত পাখি